সরকার পতনের মুখে কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার? ঠিক এক মাস আগে শেখ হাসিনা দেশ ছাড়ার পর দেশের আপামর জনগণ ভালোবেসে শ্রদ্ধায় মোহাম্মদ ইউনূসকে দেশের মসনদে বসান। অরাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতির আঙ্গিনায় আসা এর আগেও বহু উদাহরণ আমরা বিশ্ব ইতিহাসে দেখেছি, কিন্তু মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ঠিক কতটা সফল হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা? উল্লেখযোগ্য বিষয় হলো, যে ছাত্ররা আন্দোলন করে শেখ হাসিনা সরকারের পতনকে সুনিশ্চিত করেছিলেন, সেই ছাত্ররাই এখন নতুন রাজনৈতিক দল খুলবেন বলে ঘোষণা করেছেন। নিঃসন্দেহে দেশের প্রধান বিরোধী অর্থাৎ বিএনপি কিংবা জামাতের মতো শক্তিশালী দলগুলো তা কিছুতেই মেনে নিচ্ছে না। আর এখানে মোহাম্মদ ইউনূস সব থেকে বড় ভুলটা করে বসেছেন। যে ভারত বিরোধিতার আবেগকে কাজে লাগিয়ে উনি বাংলাদেশের মসনদে বসেছিলেন, সেই ভারত বিরোধিতা থেকে 180 ডিগ্রি ঘুরে এখন তার মুখে ভারতের প্রশস্তি বাক্য। ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলতে বলা যায়, কারণ চারদিক থেকে ভারত আমাদের। শুধু তাই নয়, শেষ এক মাসে এমন 4-5টা ডিসিশন উনি নিয়েছেন যা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের সরকারের বিপক্ষে যেতে পারে। সংবিধান আবার নতুন করে লিখতে হবে, নাকি যে সংবিধান আছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনতে হবে, এই দুটো নিয়ে একটা মতভেদ আছে। প্রধান বিরোধী দল পরিষ্কারভাবে হুঙ্কার দিয়েছেন, সংবিধান পরিবর্তন নয়, দেশে নির্বাচন করে ক্ষমতা তুলে দিতে হবে রাজনৈতিক দলগুলোর হাতে। আর সব মিলিয়ে নতুন জল্পনা, সরকার পতন থেকে আর এক মাস দূরে মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার। আর সব নিয়ে আজকের এই ভিডিও। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আসেন 5ই আগস্টের পরবর্তী সময়। আর ঠিক সেদিনই মোহাম্মদ ইউনূস কার্যত বাংলাদেশের মসনদে বসছেন এরকম নিশ্চিত হয়ে গেছিল। তীব্র ভারত বিরোধিতাই এই ইউনূসের মসনদে বসাটাকে সুনিশ্চিত করেছিল। আপনারা যদি দেখেন, দায়িত্ব নেওয়ার আগে তিনি ভারতের বিরুদ্ধে একাধিক স্টেটমেন্ট দিয়েছিলেন, যা বর্তমানে ভারত বাংলাদেশের কূটনীতিকে নিঃসন্দেহে প্রভাব ফেলেছে। তিনি বলেছিলেন ভারতের 7 সিস্টার্স নিয়ে কথা। তিনি প্রত্যক্ষ হুমকি দিয়েছিলেন ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত হত্যা নিয়ে কিছু বিষয়ে। শুধু তাই নয়, মোহাম্মদ ইউনূস একাধিকবার ভারতের পক্ষে শেখ হাসিনা যে মন্তব্যগুলো করেছেন বা শেখ হাসিনার সাথে ভারতের যে চুক্তি, তা নিয়ে তীব্র প্রকাশ্য বিরোধিতা করেন। সব মিলিয়ে ভারত বিরোধিতায় মোহাম্মদ ইউনূসকে মসনদে বসিয়েছিলেন বলে মনে করেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই। রাজনৈতিক প্রাঙ্গণ ছাড়া সম্পূর্ণ অরাজনৈতিক দক্ষতা সম্পন্ন একজন ব্যক্তি মসনদে বসলে একটা দেশ যে কোন দিকে এগোতে পারে তার সব থেকে বড় উদাহরণ বাংলাদেশের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে গোড়াতে হাত দিতে হবে, সংবিধানে হাত দিতে হবে। তো সেখানে প্রশ্ন হচ্ছে, সংবিধান আবার নতুন করে লিখতে হবে, নাকি যে সংবিধান আছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনতে হবে, এই দুটো নিয়ে একটা মতভেদ আছে। কেউ বলে যে না, আগাগোড়া লিখতে যেন না, তাহলে অনেক বিষয় আসবে যেগুলোতে মতের মিল হবে না, বরং যেগুলোর ব্যাপারে একেবারে সবাই একমত সেগুলো করে ফেলে, আর বাকিটা বাদ দেন। এবং বর্তমানে তার এমন কিছু কথা যা নিঃসন্দেহে দেশের বিরোধী দল বিএনপি বা জামাতেরও তীব্র নিন্দার মুখে তাকে দাঁড় করিয়েছে। এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে আমি জানি না, তারা এই কথাগুলো থেকে পেলো, কিভাবে পেলো, কিন্তু জনগণ এটা কোনোদিন মেনে নেবে। নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে। তিনি সরাসরি দেশের সংবিধান পরিবর্তনের কথা বলেছেন। এবার দেখুন, সংবিধান একটা দেশের গণতন্ত্রের স্তম্ভ। তিনি এছাড়া এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন শেষ এক মাসে, যা বাংলাদেশের পক্ষে ভবিষ্যতে বড় সংকটজনক পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে করছেন অনেকে। আমি যদি আপনাদের 5টা উদাহরণ দিই, তাহলে দেখতে পাবেন শেষ এক মাসে বাংলাদেশ শুধুই পিছিয়েছে। আবেগ দিয়ে রাজনীতি হয় না, বা সমাজ গঠনও আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না। রাজনীতি হলো তথ্য নির্ভর, যুক্তি নির্ভর এবং দূরদর্শিতার একটা ছাপ এই রাজনীতিতে দেখাতে হয়। কিন্তু মোহাম্মদ ইউনূসের শেষ এক মাস সময় সব থেকে বড় ক্ষতি হয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে। দেশের 10টি ব্যাংক কার্যত দেউলিয়া হয়ে গেছে। বাংলাদেশের উপর যে বিপুল পরিমাণ ঋণ আছে বিদেশি শক্তির, সেই ঋণকে কিভাবে সামলাবেন তা সুনির্দিষ্ট গতিপথ তিনি দেখাতে পারেননি। পাশাপাশি দেশের একমাত্র আয় বস্ত্রশিল্প, তা ক্রমেই ভেঙে পড়েছে সমাজ ব্যবস্থায়। অর্থাৎ
প্রায় 1000-এর বেশি কারখানা আজকে বন্ধ হয়ে গেছে। পাশাপাশি দেশের যে উৎপাদন, বস্ত্রশিল্পের উৎপাদন, সেটাও কার্যত স্থগিত। অর্থাৎ বাংলাদেশ থেকে বা বাংলাদেশের পাওয়া 1000 কোটি টাকার অর্ডার কার্যত চলে এসছে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত বা মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চলে। অর্থাৎ বস্ত্রশিল্পকে তিনি রক্ষা করতে পারলেন না। এর কারণও অনেক, কারণ দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি মোহাম্মদ ইউনূস এখনো কন্ট্রোলই করতে পারেননি। দেশের আইন শৃঙ্খলা একদম যথাযথ জায়গায় নেই বলেই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ আজ দেশ বিদেশের সংবাদপত্রের শিরোনামে। শুধু তাই নয়, তিনি এই কারণকে ব্যাখ্যা করে বলেছেন ধর্মীয় কোনো কারণে এই রকম সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে না, এটা নিতান্তই রাজনৈতিক কারণ। এটি বলে তিনি এই সংখ্যালঘুদের উপর আক্রমণকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদতও দিয়েছেন কিছুটা। তিনি পাল্টা আরও বলেছেন বাংলাদেশের অবস্থা আফগানিস্তানের মতো কখনো হবে না। মুখে বলা আর কাজে করা দুটোর মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য আছে তা হয়তো বাংলাদেশের মানুষ আজকে বুঝতে পেরেছেন। শুধু তাই নয়, বস্ত্রশিল্পের পাশাপাশি আইন শৃঙ্খলা চরম অবনতি মোহাম্মদ ইউনূসের উপর মানুষের যে ভরসা তা কিন্তু কমাতে শুরু করেছে। ইলিশ ভারতে আসছে না বাংলাদেশ থেকে, কিন্তু সাধারণ মানুষ এই প্রশ্ন তুলেছেন বর্তমানে বাংলাদেশে ইলিশের দামকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন অন্তর্বর্তীকালীন সরকার? কেন এখনো কালোবাজারিপূর্ণ ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে ইলিশ সঞ্চয় করে রাখছেন? ফলে ভারত না এলেও জিনিসপত্রের দাম এবং মূল্য বৃদ্ধি যে ক্রমেই আকাশ ছুঁয়েছে তার নাগপাশে আবদ্ধ হয়ে পড়েছেন বাংলাদেশি জনগণ, এবং এর প্রধান কিন্তু মূলে আছেন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলতে বলা যায়, কারণ চারদিক থেকে ভারত আমাদের আছে। কাজেই তার সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক যা সম্ভব তা হওয়ার উচিত এবং হবে। শুধু তাই নয়, আপনি যদি দেখেন মোহাম্মদ ইউনূস সরকার দেশের সুরক্ষার জন্য একাধিক জঙ্গি সংগঠনের নেতাকে মুক্ত করে দিয়েছেন, যারা জেলে ছিলেন তাদের জেল থেকে ছেড়ে দিয়েছেন, একাধিক বিচারপতিদের কারাগারে বন্ধ করেছেন। মানে আলটিমেটলি আইন প্রশাসন বা আইন শৃঙ্খলার জন্য যে মজবুত ভিতটা বাংলাদেশে তৈরি হয়েছিল তা কার্যত আজ ভেঙে পড়েছে। শেখ হাসিনার উপর একাধিক মানুষ এক এক রকম বিষোদ্গার করেছেন বিভিন্ন সময়ে, কিন্তু বাংলাদেশের জনগণ থানায় ঢুকে আক্রমণ করে দিচ্ছেন বা পুলিশ কর্মীকে বিভিন্নভাবে প্রহিত করছেন বা দেশের আইন ব্যবস্থা বা বিচারপতিকে যেমন ইচ্ছা শুধু রাজনৈতিক ভিন্ন মতাদর্শ আছেন বলে অ্যারেস্ট করে নিচ্ছেন, সেই নিদর্শন কিন্তু বিশ্বের কোনো দেশ দেখাতে পারেনি। আর এখানেই আইন প্রশাসন নিয়ন্ত্রণে কিন্তু মোহাম্মদ ইউনূস সব থেকে বড় ভুলটি করে বসে আছেন। বর্তমানে তিনি দেশের প্রাক্তন সেনাবাহিনীর কর্তা তাদেরকে ম্যাজিস্ট্রেট রূপে নিয়োগ করেছেন। এটি কার্যত পাকিস্তানের একটা ডিটো কপি, কারণ দেশের সেনাবাহিনী পাকিস্তান সরকারকে কিন্তু নিয়ন্ত্রণ করে। বাংলাদেশে কিন্তু এই চল ছিল না। গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার, সরকারের প্রতিনিধি এবং কলেজিয়াম মারফত বিচারপতি নিয়ন্ত্রিত বা নিয়োগ হয়। সেখানে দেশের সেনাবাহিনীদের উপর দায়িত্ব নেওয়ার ফলে বা দায়িত্ব দেওয়ার ফলে এই দৃষ্টি আরেকবার আলোকপাত হয়েছে যে কার্যত আইন প্রশাসন বলে কিছুই নেই, এবং প্রাক্তন যে বিচারপতি বা বিচার প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়ার উপর সরকারই ভরসা করছে না, তাই সেনাবাহিনী একমাত্র পথ। মানে আইন শৃঙ্খলার জ্ঞান বা আইনের পাঠ না থাকা সত্ত্বেও দেশের ম্যাজিস্ট্রেট হয়ে যাচ্ছেন সেনাবাহিনীর কর্তারা। তা নিঃসন্দেহে গণতান্ত্রিক দেশে কিন্তু সব থেকে বড় আঘাত আনতে পারে। আমি একটি কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ সবাই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। শুধু 1952 সাল 71 সাল নয়, সেই ব্রিটিশ আমল থেকেই বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। তারই ফলশ্রুতিতে আমরা আজকে দেখেছি যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার যেমন দীর্ঘ 16 বছর ধরে এই দেশের জনগণের উপরে স্ত্রী ব্যবহার চালিয়ে গেছে, সেই স্ত্রী ব্যবহারকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দীর্ঘ সংগ্রাম করে আমরা আজকে একটা মুক্ত পরিবেশে উপস্থিত হয়েছি। পাশাপাশি দেশের যে প্রেস ক্লাব, ঢাকা প্রেস ক্লাবে স্লোগান উঠেছে জাতির পিতা করা হোক মোহাম্মদ আলী জিন্নাহকে। কখনো আবার এই স্লোগানও উঠেছে যে রবীন্দ্রসঙ্গীত জাতীয় সঙ্গীত হিসাবে অবিলম্বে পরিবর্তন করা হোক। সব মিলিয়ে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এমন কিছু দৃশ্য আমরা শেষ 1 মাসে দেখেছি যা নিঃসন্দেহে বহির্বিশ্বর কাছে বাংলাদেশের যে ইমেজ
তা কিন্তু নিঃসন্দেহে একটা কালো অধ্যায় নামে চিহ্নিত হচ্ছে। কিন্তু আজ বিএনপি পরিষ্কারভাবে সাংবাদিক সম্মেলন করে বলে দিল, এই সরকার যদি সংবিধান পরিবর্তনের চেষ্টা করে তাহলে নিঃসন্দেহে আমরা কিন্তু মেনে নেব না। আপনারা কি ভাবছেন তা নিঃসন্দেহে জানাবেন।